সেদিন হোটেলে ফিরতেই একগাল হাসি নিয়ে উঠোনে এসে দাঁড়ালো হরিহর। একবার কেশে এসে বলল, আজ স্যার আপনারা এত বেলা অবধি ঘুমলেন, সারা রাত ঘুমোননি নাকি? হরিহরের আচমকা প্রশ্নে একবার সতর্ক দৃষ্টি বিনিময় হলো সবার মধ্যে। তারপর প্রীতি বলল, না, রাতে গল্প করতে করতে আর ঘুমোনো হয়নি। তুমি বাপু রাতে কোথায় ছিলে? হরিহর ভুরু বাঁকিয়ে জিজ্ঞেস করল। কেন, আমার ঘরেই ছিলাম। প্রীতি বলল, কত ডাকলাম তোমাকে উপর থেকে, কোনো সাড়া নেই। কত মদ খেয়েছিলে রাতে? মদের কথা শুনে এক অকৃত্রিম হাসি ছড়িয়ে পড়ল হরিহরের মুখে। তারপর একটু বেজার মুখে বলল, মদ আর খাই কই স্যার, বাবু খেতে দেন না, সপ্তাহে মোটে ওই একবার। জানেন, বাবু রোজ মদ খায়। হোটেলে বাবুর যে ঘরটা আছে সেখানে কত মদ সাজি রাখা, আমাকে খেতে দেয় না। সঞ্জয় জিজ্ঞেস করলো, মদ খেতে খুব ভালোবাসো নাকি? হরিহরের হাসি চওড়া হয়ে কান পর্যন্ত পৌঁছল। এই আর কি। সঞ্জয় বলল, ঠিক আছে, কালকে তোমাকে মদ খাওয়াবো আমরা। হরিহর ঘাড় নেড়ে হাসতে হাসতে একটু থেমে বলল, কিন্তু বাবু জানতে পারলে খুব বকবে। অখিল বলল, রাতে খাওয়াবো তো, তোমার বাবু রাতে এখানে থাকেন না, আর জানতেও পারবেন না। হরিহর বলল, না না, কাল থাক। এতদূর বলে যেন নিষিদ্ধ কিছু বলে ফেলেছে এমন একটা ভাব করে থেমে গিয়ে বলল, কখন বাবু চলে আসেন কোনো গ্যারেন্টি আছে? অখিল বলল, তাহলে কখন খাবে বলো? হরিহর বলল, আগে পরশুদিন রাতে। পরশুদিন বাবু বোধহয় কলকাতা যাবেন, তারপরে খাবো। অখিল বলল, বেশ, তাহলে পরশুদিনই হবে। হরিহরকে বিদায় করে ওরা ঘরের দিকে চলে গেল। কেবল অখিল রয়ে গেল নিচে। ওরা সবাই চলে যেতে যেতে অখিল হরিহরকে কাছে ডাকল। তারপর চাপা স্বরে বলল, হরিহর, তুমি সেদিন কোন এক বাবার কথা বলছিলে না, তার কাছে আমাকে নিয়ে যেতে পারবে? হরিহর একটু ভেবে মাথা দোলালো। হ্যাঁ বাবু, কিন্তু গিয়ে কি করবেন? অখিল চট করে উত্তর দিল, ওই যে ফল, ওই ফলটা নিয়ে কথা বলবো। ফলের কথা শুনে হরিহর চমকে উঠে অখিলের চোখে চোখ রাখল, যেন সে খোঁজার চেষ্টা করছে অখিলের মিথ্যের গভীরতা কতটা। অখিলও এমন কিছুই চাইছিল। হরিহর যখন তার চোখের গভীরে ডুব দেওয়ার চেষ্টা করছে, অখিল তখন হরিহরের দৃষ্টি মেপে বুঝতে চাইছে এই লোকটা কতটা ঘোরেল। সাধারণত যারা চালাক তারা সহজে এইসব ফাঁদে পড়ে না, কিন্তু হরিহর পড়েছে। প্রয়োজনের থেকে বেশি সময় নিচ্ছে অখিলের প্রশ্নের উত্তর দিতে। মনে মনে হাসল অখিল। প্রতাপের গোপন যাপনের অন্যতম খুঁটি যে হরিহর, তার বলে দিতে হয় না। আর সেই অন্যতম খুঁটিটাকেই এত নড়বড়ে রেখেছে প্রতাপ। সেকেন্ড 2-3 অখিলের চোখে তাকিয়ে হরিহর বলল, আচ্ছা স্যার, নিয়ে যাও কালকে। অখিল বলল, আচ্ছা ঠিক আছে, সকালে খাওয়ার পর। থতমত হরিহরকে পাশ কাটিয়ে ঘরের দিকে পা বাড়ালো অখিল। রুমে ততক্ষণে আসর বসে গেছে। মৃদু ঝাঁঝালো ধোঁয়ার গন্ধে ভরে আছে পুরো ঘর। জয়েন্টটা অখিলের হাতে পাস করিয়ে সঞ্জয় বলল, হরিহর লোকটা অত্যন্ত লোভী, একে খুব সহজেই ম্যানুপুলেট করা যাবে। যদি এই হোটেলে বা এর আশেপাশে সত্যিই কিছু ঘটে থাকে, তাহলে হরিহর সেটা আমাদের জানাতে পারে। অখিল বলল, ফলটা হরিহরই চুরি করেছে। আমার প্রশ্ন হচ্ছে,
কেন? একটা ফলে কি এমন মূল্যবান জিনিস থাকতে পারে? মাধবী বলল, সেটাও মদ খেয়ে আশা করি হরিহরি আমাদেরকে বলে দেবে। আপনি কাল যাচ্ছেন তো? অখিল ঘাড় নাড়ল। হ্যাঁ, সকালে খাওয়ার পর। আপনাদের কি প্ল্যান? কোথায় যাচ্ছেন? প্রীতি বলল, বিভূতিভূষণের বাড়ি। ওদিকে গুলুরি নামে একটা জায়গা আছে, ওখানেও একটা চক্কর কাটবো। অখিল বলল, বেশ, আমি ওইখানেই আপনাদের সঙ্গে দেখা করে নেব। রাতের খাওয়া শেষ হতে হতে 10:30 বেজে গেল। আজ হোটেলে নতুন লোক এসেছে, ফলে খাবারের পদে কিছু ভ্যারাইটি এসেছে। খাওয়া দাওয়া শেষ করে ঘরের দিকে না গিয়ে সুবর্ণরেখার পাড়ে এসে বসল প্রত্যয়। এতদিন পর আজ হঠাৎ স্মৃতির কথা মনে পড়ছে ও। কেমন মুহূর্তের ঘটনায় মানুষের জীবনে বিশাল বড় সব পরিবর্তন হয়। সেই সন্ধ্যায় যদি স্মৃতি ওর সঙ্গে ব্রেকআপ না করত, আজ হয়তো ঘাটশিলাতে আসতই না, আর এত রহস্যময়তার মধ্যেও পড়তো না। প্রতাপের বড় ইচ্ছে করছিল স্মৃতিকে একটা কল করার, সবকিছু খুলে বলে নিজেকে হালকা করার। এমন সময় পিছনে একটা পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো প্রত্যয়। একটা সাদা শ্রাগ জড়িয়ে মাধবী এসে দাঁড়িয়েছে। একাদশীর উজ্জ্বল আলোয় বড় স্বর্গীয় লাগছে ওকে। নরম হেসে প্রত্যয় জিজ্ঞেস করল, সিগারেট? মাধবী ঘাড় নাড়ল, না, ইচ্ছে করছে না। আপনিও ফেলে দিন, সবসময় সিগারেট মানায় না। মাধবীর কথায় প্রত্যয় কোনো হ্যাঁ বা না করল না। নীরবে সিগারেটটা সামনের ঘাসের দিকে ছুড়ে দিয়ে প্রত্যয় বলল, বসুন। মাধবী হাসল। কার কথা ভাবছিলেন? হবু বর্তমান নাকি প্রাক্তন? প্রত্যয় হাসল। বর্তমান তো কেউ নেই দিদিমণি। মাধবী বলল, তাহলে প্রাক্তন, তাই তো? প্রত্যয় বলল, জানেন তো, আমাদের মন বড় অদ্ভুত। যখন যার কথা ভাবতে ইচ্ছে হয় তখন তার ভাবনা আসে না, অন্য কারোর ভাবনা চলে আসে। মাধবী বলল, তাহলে এখন কার কথা ভাবতে ইচ্ছে করছে? প্রত্যয় বলল, কারোর কথাই না, বরং এই নদী, ওই যে দূরের আবছা পাহাড়, জ্যোৎস্নায় ভরে থাকা আকাশ, এইগুলোর কথাই বেশি করে ভাবতে ইচ্ছে করছে, কিন্তু কিছুতেই ভাবতে পারছি না। মাধবী বলল, মনকে তো আপনি গ্রাফ করতে পারবেন না, ওকে ওর মতোই চলতে দিন। আপনি বরং একটা কাজ করুন, মনে মনে একটা শব্দ ভাবুন, তারপর সেটা দিয়ে একটা বাক্য বলুন। আমি গেস করব আপনি কোন শব্দটা ভেবেছিলেন, তারপর আমার টান। খেলবেন খেলাটা? প্রত্যয় হেসে বলল, আমি যে সত্যি বলবো সেটার কি গ্যারান্টি আছে? মানে যে শব্দ মনে মনে ভাববো সেটা তো নাও বলতে পারি। মাধবী সহজ চোখে প্রত্যয়ের দিকে তাকালো। আপনি বলবেন আমাকে মিথ্যে? অমন সহজ দৃষ্টি দেখে প্রত্যয় কেমন জানি থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না না, বলবো না। মাধবী মুচকি হাসল। সে চাইলে বলতেও পারেন, মিথ্যে শোনার অভ্যেস আমার আছে। এমন সময় নদীর থেকে এক চিলতে দমকা হাওয়া প্রত্যয় আর মাধবীকে ছুঁয়ে এগিয়ে গেল হোটেলের দিকে। কখন যেন আকাশের জ্যোৎস্না সরিয়ে নীরোদ মেঘের এক কাফেলা ভর করেছে পশ্চিমে। এর কোনো কিছুই প্রত্যয়ের খেয়াল নেই, খেয়াল নেই মাধবীরও। প্রত্যয়ের মনে এখন কি ভাবনা চলছে তা কি প্রত্যয়
নিজেও জানে। মনে মনে একটা শব্দ ভেবে সেই শব্দ দিয়ে একটা বাক্য বানিয়ে মাধবীকে বলল সে, এই নদী তুমি, এই নদী তুমি, এটা বাক্য? অবাক চোখে তাকালো মাধবী। প্রত্যয় মৃদু হাসল। হ্যাঁ, এটাই একটা কবিতার লাইন। আচ্ছা। নরম স্বরে বলল মাধবী। বেশ, শব্দটা হলো নদী। প্রত্যয় ঘাড় নাড়ল। হয়নি, শব্দটা